সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আয়ন বিজনেসে। আমি ট্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমরা আজকে কথা বলবো ইউকে অটাম বাজেট 2024 নিয়ে। আর আমরা একটু জানতে চাই, আমরা সবাই কিন্তু জানি কয়েকদিন আগেই যুক্তরাজ্যের 800 বছরের ইতিহাসে প্রথম ফিমেল চ্যান্সেলর যিনি বাজেট ঘোষণা করেছেন, সেই সাথে গত 14 বছরের মধ্যে লেবার পার্টি একটা বাজেট ঘোষণা করেছে। সেই বাজেট আমাদের বাংলাদেশি কমিউনিটির উপর কী প্রভাব ফেলবে, বাংলাদেশি কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, বাংলাদেশি কমিউনিটির যে বিজনেসম্যানরা আছেন তারা কি বলছেন, সেই প্রভাবটা কি পড়ছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর, তা আমরা জানতে চাই। এবং জানতে চাই সেজন্যই আমাদের সাথে আজকে স্টুডিওতে কথা বলবেন আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন মুমসাদ আফরোজ, তিনি ভাইস প্রেসিডেন্ট জাপানিজ অ্যাসেট ম্যানেজার, সেই সাথে তিনি একজন কনজারভেটিভ পার্টি অ্যাক্টিভিস্ট। মুমসাদ ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। ধন্যবাদ আপা আমাকে। জি, আমাদের সাথে আছেন মিসেস আয়শা চৌধুরী। আয়শা আপা একজন পলিটিশিয়ান, সেই সাথে অ্যানথ্রোপোলজিস্ট, ফর্মার কাউন্সিলর, লন্ডন ব্যুরো অফ নিউহ্যাম। আপা, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবসময় ভালো লাগে আপনাদের আমন্ত্রণে যখন আইওন টিভিতে আসি। ধন্যবাদ আবারও আমন্ত্রণের জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন বশির আহমেদ, ফর্মার প্রেসিডেন্ট, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। বশির ভাই, থ্যাঙ্কস ফর ইউর প্রেজেন্স ইন আওয়ার শো। থ্যাংক ইউ। আমি আপনাকে দিয়ে একটু শুরু করব, কারণ আমি বলবো আপনি একজন বিজনেসম্যানের প্রতিনিধি হিসেবেই আজকে এসেছেন। তার আগে আমি একটু বলে নিতে চাই কি আছে এবারকার বাজেটে। সবচেয়ে আলোচিত যে বিষয় সেটি হচ্ছে এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, যেটা 1.2% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। শুধু তাই নয়, তবে আপাত দৃষ্টিতে লেবার যা বলছে, বলছে স্বাস্থ্য এবং জনসেবায় সে বাজেট খুবই, তারা বলছে যে পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে সেটি এনএইচএসের ব্যয়ের জন্য, এবং 2010 সালের পর কোভিডের সময় তো একটা বিগ একটা অ্যালোকেশন ছিল, সেটা ছাড়া ইটস আ বিগ বাজেট ফর এনএইচএস, স্বাস্থ্য খাতের জন্য সেটি একটি। প্লাস শিক্ষা তহবিলেও কিন্তু 2.3 বিলিয়ন পাউন্ড তারা বলছেন যে তারা বরাদ্দ করেছেন, কিন্তু ভ্যাট বাড়িয়েছে সেই প্রাইভেট স্কুলগুলোর জন্য। সেই সাথে হাউজিংয়ের জন্য কিন্তু তাদের একটা বাজেট বৃদ্ধি করা হয়েছে। সাথে সাথে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য তাদের কিছু, বলবো যে তারা এখনও পর্যন্ত যে জিনিসটা তারা বলছে যে তাদের একটু, আমরা বলবো যে নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের ক্ষেত্রে তারা যেটা বলছে যে একটু ল্যাগ বিহাইন্ড যে পোর্শনগুলো আছে তাদের জন্য তাদের অ্যালোকেশন। তবে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা যেহেতু আমাদের বিজনেসম্যানদের নিয়ে যদি একটু চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনস দ্যাট হ্যাজ বিন রেইজড ফ্রম 1.2% টু 15%। বশির ভাই, আপনি যদি একটু আমাদেরকে বিশ্লেষণ করে বলেন সেটা কি এবং কাদের উপর যাচ্ছে সবচেয়ে বেশি। জি, অসংখ্য ধন্যবাদ। জি হ্যাঁ, আমরা যদি একটু গভীরভাবে দেখি তাইলে আমরা দেখতে পারি যে এই যে বাজেট, যেটা 14 বছরের প্রথম আপনি যেটা বললেন লেবার পার্টির পক্ষ থেকে, it seems like a continental European model. এই কন্টিনেন্টাল ইউরোপিয়ান মডেলের বাজেট ইন্ডিকেশনটা হচ্ছে হাই ট্যাক্সেশন, হাই ওয়েজেস, এবং এটা প্রথমবারের মতো ইউকেতে এই ধরনের বাজেট ইন্ট্রোডাকশন হচ্ছে। এই বাজেটে কিন্তু যেটা আমরা বিজনেস কমিউনিটি থেকে দেখতে পাচ্ছি, 40 বিলিয়ন ট্যাক্স রেইজেস বাই দি গভর্নমেন্ট, এবং চ্যান্সেলর নিজেই বলেছেন যে এই রেইজ কুড বি ফার্দার 9 বিলিয়নে যেতে পারে, এবং এইটার সব দায়িত্ব সব কিন্তু পেইন যেগুলো সাফার করবে এগুলো কিন্তু বিজনেস কমিউনিটি করবে, এবং ফার্মাররা করবে, পেনশনাররা করবে। এই তিনটা টার্গেটেড গ্রুপের। পেনশনদের ক্ষেত্রে পেনশনার যারা আছেন তাদের বলছেন আফটার ডেথ তারা কিন্তু রিয়েলি রেয়ার। আপনার ইনহেরিটেন্ট ট্যাক্স, আপনি যদি 7 বছর আগে, যদি মৃত্যুর 7 বছর আগে যদি আপনি ট্রান্সফার করে যান, ওয়েল ট্রান্সফার করে যান, দেন ইউ ডোন্ট হ্যাভ টু পে ইট। দ্যাট ইজ উই ফাইন্ড ইট লিটল বিট, বাট এনিওয়ে যে জিনিসটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে 1993 পরে এই ট্যাক্স রাইজ এই প্রথম, এবং এইটাতে আমরা মনে করি যে কস্ট অফ বরোয়িং অনেক মাত্রায় বেড়ে যাবে। আমরা যদি কারেন্ট ইউনাইটেড কিংডমের জিডিপি রেশিও দেখি, ইজ অ্যাকচুয়ালি 2.27 ট্রিলিয়নের দি জিডিপি, কিন্তু সবচেয়ে যেটা অ্যালার্মিং হচ্ছে এটা হচ্ছে 98.5% গ্রস জিডিপি কিন্তু ডেপ্ট
ডেপ্টের মধ্যে আছে ফুল ইউকের সো ইজ ভেরি হাই রিস্ক এবং গ্যাম্বেলিং বলবো, গ্যাম্বেলের মতো একটা আপনার বাজেট। এবং আমরা জানি যে ইউকে অলরেডি লেগিং বিহাইন্ড কিন্তু ইউকে কিন্তু বলছে যে এই 2025-26 সালে এখন যে বড়োইংটা যেটা আছে, ধার যে সংখ্যাটা প্রতি বছর কিন্তু তারা কমবে এবং তারা বলছে সেটা 2% গিয়ে সেটা স্টেবল হবে। ইয়েস, বাট আমাদের অলরেডি দেখতে হবে বিজনেস কমিউনিটি যে আমার যদি 2.27 ট্রিলিয়নের ইকোনমি থাকে আর এর যদি 98.5% যদি আমার ডেপ থাকে, দেন আই মাস্ট বি ভেরি কেয়ারফুল। তো ইন সামারি আমি বলবো যেটা ব্রিটিশ ইউরোপিয়ান ইকোনমি কনস্ট্রাকশনটা হচ্ছে উই ক্যান ট্রিট দিস ইকোনমি লাইক এ ক্রেডিট কার্ড নেশনের মতো, যেটা আমেরিকা ইজ এ ক্রেডিট কার্ড নেশন, যেমন ইউ ক্যান ইউজ ইউর ক্রেডিট কার্ড টুডে, ইউ ক্যান পে আফটার। সো এইভাবেই ইউরোপিয়ান ইকোনমি, এই জন্য উই আর ভেরি ওয়ারিড। তো আমরা মনে করি এটা সরকারের জন্য ভেরি হাই রিস্ক গ্যাম্বেল হয়ে যাচ্ছে এবং এইটার কিন্তু সবচেয়ে বেশি সাফার করবে আমাদের এসএমইগুলা এবং যে কোনো অর্থনীতির কন্ট্রিবিউশনের ব্যাকবোন থাকে এসএমইগুলা। তো এসএমইগুলার যখন ক্ষমতা আপনার ধারণ করার ক্ষমতা যখন আপনার সংকীর্ণ হবে, ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু ক্রিয়েট দ্য গ্রোথ। কারণ ইউকে ওয়াজ নোন এজ এ নেশন অফ কর্নার শপ ওনার্স। তো এখন যদি আমরা এদের উপর এত কর চাপিয়ে দিই, এবং আপনি যেটা ভেরি রাইটফুলি বলেছেন, আমাদের ওয়েজেস ইনক্রিজ 11.44 থেকে 12.21 ইজ 6.7%। সো এগুলো ভেরি পেইনফুল আমাদের জন্য। এবং এই যে 40 বিলিয়নের ট্যাক্স রেজ যেটা হয়েছে, আমরা মনে করি যে এই যে ক্যালকুলেটেড করে দেখা গেছে যে ইট কুড এন্ড আপ টু 140 বিলিয়ন। আচ্ছা, আমি আসবো আপনার কাছে বশির ভাই, আমি একটু আয়েশাপার কাছে যাই। আয়েশাপা, লেবার পার্টির, আমি অ্যাজ এ ফিমেল আমি এই জিনিসটাতে সবসময় আমি একটু এনকারেজ করি যে গত 800 বছরের ইতিহাসে রেচেল রিপস ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চ্যান্সেলর হু অ্যানাউন্স দ্য বাজেট। আপনিও কিন্তু লেবার পার্টিতে কাজ করছেন, রাইট? তো আপনি বাজেটটাকে কিভাবে দেখছেন? আমি অবশ্যই সেটা অ্যানালাইসিসটা আপনার পক্ষ থেকে ডেফিনেটলি, যেহেতু লেবার এটা কি বলবো অ্যানাউন্স করেছে, ডেফিনেটলি আপনি লেবার পার্টির পক্ষ থেকে হয়তো সেটা আপনি বিশ্লেষণ করবেন। তবে তার আগে একটু আপনার কাছে জানতে চাই, অ্যাজ এ ফিমেল, হোয়াট আর ইউ ফিলিং? I'm really excited. প্রথম একজন ফিমেল প্রেজেন্টার, থ্যাংক ইউ সো মাচ। আমি দুইজন প্যানেলিস্ট, দুই ভাই, আর আমি একজন ফিমেল গেস্ট আপনার এখানে উপস্থিত হয়েছি। আমি অভিনন্দন জানাবো যে প্রথম ইউকের ইতিহাসে প্রথম ফিমেল যে এত বড় একটা পজিশনে, সেটাও কিন্তু আমাদের গর্ব করার মতো একটা ব্যাপার। আর আমার মনে হচ্ছে এটা লেবার পার্টির জন্যই সম্ভব হয়েছে। তো আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যান্সেলরকে। আর বাজেট সম্পর্কে আমার এক কথায় যদি প্রকাশ করতে হয় আমার অনুভূতি, আমি বলবো যে আমি খুশি, আমি খুব এক্সাইটেড। আর এখানে আছে আমাদের জন্য পজিটিভ এবং নেগেটিভ দুইটা নিয়ে আছে। আপনি কেন খুশি, মানে আমি একটু জানতে চাই, কারণ বাজেটটা মাত্রই কিন্তু এসেছে এবং যেহেতু লেবারের পক্ষ থেকে কথাটা আমরা আগে শুনতে চাই, কারণ হোয়াই ইউ আর হ্যাপি এটা যদি আমাদের সাথে একটু যদি স্প্রেড করেন, তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু সেই পজিটিভনেসটা নেওয়ার সহজ হবে। আমি খুশি এজন্য যে আমরা গত 14 বছরের যে পলিটিক্যাল ক্রাইসিস আমরা দেখে এসেছি, এই প্রথমবারের মতো আমার মনে হচ্ছে যে ওই ক্রাইসিসের এন্ড হয়েছে। অবভিয়াসলি 14 বছরে আমরা যে পজিশনে আসছি, সেই পজিশন থেকে আমাদেরকে মুভ করতে, ফরওয়ার্ড করতে বা ইমপ্রুভ করতে সময় লাগবে। এই কাজটা কিন্তু যে 6 মাস, 1 বছর বা 2 বছরে সম্ভব হবে না, সেটা আমরা সবাই জানি। আমাদের বাসায় যখন একটা সমস্যা দেখা দেয়, এই ছোট্ট সমস্যার সমাধান করতে কিন্তু সময় লাগে। সমস্যার কথা যদি আপনি যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমাদের আপনি এনএইচএস এর কথা বলেন, শিক্ষা ব্যবস্থার কথা বলেন, লোকাল অথরিটির কথা বলেন, আমি যে অথরিটিতে আছি
আছি বা আমি যেটা রিপ্রেজেন্ট করেছি, আমি 5 টার্মস কাউন্সিলর ছিলাম 20 ইয়ার্স লন্ডন বরো অফ নিউহাম। আমাদের পরিস্থিতি এত অবনতির দিকে গেছে, তার মেইন কারণ হচ্ছে আমার নিউহাম আর কথা বলি অথবা আমার পার্শ্ববর্তী টাওয়ার হ্যামলেটস কিংবা বার্কিং অ্যান্ড ডেগানহাম, আমি আমার আশেপাশের যে অথরিটিগুলো আমি দেখতে পাচ্ছি, অবজার্ভ করছি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে। সবাই কিন্তু কেউ এখন স্টেবল না। আর তার মেইন রিজনটাই হচ্ছে কিন্তু কনজারভেটিভ গভর্নমেন্টকে আমি দায়ী করব। গভর্নমেন্ট থেকে যদি অ্যালোকেটেড পর্যাপ্ত পরিমাণে বাজেট না আসে, তাহলে আমাদের এডুকেশন সিস্টেম কলাপস করছে আমাদের হাউজিংয়ের অবস্থা, ঠিক একইভাবে এনভায়রনমেন্ট, এনএইচএস সব কিছু কিন্তু কলাপসের পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের ইনকামের কোনো রাস্তা নাই, কিন্তু এক্সপেন্ডিচার বাড়ছে অনেক বেশি। আমি আশাবাদী এই জন্য যে এই যে আমাদের চ্যান্সেলর যেটা এই মুহূর্তে হয়তো বড় বিজনেসের জন্য খুশির খবর না হলেও অন্তত সাধারণ যারা কাজ করে, সাধারণ কর্মী, লো ইনকাম ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে, তাদের অন্তত স্যালারিটা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি রেন্টাল এক্সপেন্সটা অনেক হাই। প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার বিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আমরা যখন শপিংয়ে যাচ্ছি, আগে আমি 50 পাউন্ডে যে শপিংটা করেছি, এখন দেখা যাচ্ছে ট্রলির অর্ধেকও আমি পূরণ করতে পারছি না, আমার শপিংয়ের অর্ধেক হচ্ছে না। অনেককে দেখা যাচ্ছে ফুড ব্যাংকে কিউর মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, সামান্য শুধু তাদের বাচ্চাকে একটু খাবার মুখে তুলে দেওয়ার জন্য। অনেক বয়স্ক মানুষকে আমরা দেখছি শুধু সাফার না, ইভেন মৃত্যুর পথযাত্রী হিসাবে, কারণ তারা সেন্ট্রাল হিটিং ব্যবহার করছে না, এই বিল পে করতে পারবে না বলে। সব কিছুর দাম বাড়ছে, কিন্তু আমাদের স্যালারিটা বাড়ছে না, পেনশনাররা এফোর্ড করতে পারছে না। তো আমি আশাবাদী যে একটা দক্ষ গভর্নমেন্ট বা আমাদের যে টিম আছে লেবার পার্টির, আমার বিশ্বাস তারা ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে, যারা লো ইনকাম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অন্তত তাদের চিন্তা করছেন যারা চাকরি প্রার্থী, যারা স্টাফ, সেই পক্ষ থেকে যদি আপনি চিন্তা করেন, অবশ্যই সে স্যালারি কিন্তু বাড়বে, কিন্তু স্যালারিটা দিতে হচ্ছে কিন্তু এমপ্লয়ারদেরকে। সেক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টা একটু ঝুঁকিতে পড়ে যাবে। মুমসাদ আফরোজ, আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে যেদিন বাজেটটা হলো, তারপরে কিন্তু আপনার কনজারভেটিভের এক্স লিডার ঋষি সুনাক বলেছেন, ব্রোকেন প্রমিস ওভার ব্রোকেন প্রমিস, দ্যাট মিনস ঠুনকো প্রতিশ্রুতি, যেটা আমরা বলে থাকি। ঠুনকো প্রতিশ্রুতি, কারণ লেবার বলেছিল যে তারা কর বাড়াবে না, ট্যাক্স বাড়ানোর, সেই বিষয়টা কিন্তু বারবার কিন্তু এসেছে। তো সেক্ষেত্রে আপনার এখন আপনাদের নতুন লিডার এসেছেন, খেইমি বেইডেনক, তো আমার যদি ভুল না হয়ে থাকে, উনি এখনও বাজেট নিয়ে কিন্তু অত বিস্তারিত কোনো কিছু বলেন নাই। তো আপনি যদি আপনার এক্স নেতার সূত্র ধরে কি কিছু বলবেন যে আপনার কাছে কেমন মনে হয়েছে বাজেটটা? I will echo what he said. Yeah, definitely. যখন ম্যানিফেস্টোটা প্রদর্শন করা হয় লেবার পার্টি, it was a centerpiece that working men and women won't be paying any tax increases. আচ্ছা, যেটা বলা হয়েছিল, যেটা নির্বাচনী ইশতেহারেও ছিল, ম্যানিফেস্টো কমিটমেন্ট। Their first act was to make a U-turn, right? Yes. On their key center policy. আচ্ছা, They went against the very thing they said they wouldn't do. আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যে the very definition of a working man and woman was thrown into doubt. হ্যাঁ, খুব রিসেন্টলি কিন্তু প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, উনি কিন্তু ওয়ার্কিং যে পিপল, তাদের ডেফিনিশনটা উনি দিয়েছেন, উনি বলেছেন যে, এবং কনজারভেটিভ বলছে ইটস আ নিউ ডেফিনিশন ফর ওয়ার্কিং পিপল। Exactly, it's a new definition. So he's actually changing the goalpost. And this is actually quite consistent with how he is perceived amongst the wider public. He's been dubbed as the flip-flop Keir Starmer. The man can't actually stick to a policy. And this exhibits quite early on that this government is going, has made a very shaky start. Budget, national insurance has been hiked. Yes. CGT has been hiked. Yes. Inheritance tax has been hiked. Your pension pot is now included as part of your inheritance. Private schools VAT. Now, this is really important, Appa. যে introducing VAT within the private schooling. It's impact কি? UK is renowned for private schooling in the world over. We beat
hands down every single European neighbors, even America. জি If you're wealthy, you want to send your kids অবশ্যই ইংল্যান্ডে আসে to পড়াশোনা England. করতে হ্যাঁ So it is a major revenue stream for us. So what has the Labour government done? Not because it makes a policy sense, but because of their ideology. Because they think, oh, let's tax the wealth creators. ওয়েলদিদের জন্য ট্যাক্স Wealthy-দের জন্য tax. লেবার কি সেটা বলতে চাচ্ছে Hey, this is they believe in progressive and regressive taxation. আচ্ছা But does it actually work? No, it doesn't. No, work. it doesn't work. Because what you're doing essentially, say for example, you're a middle income earner. আপনি এবং আপনার husband, you have a okay job and you're able to afford private schooling. Because of these VAT introduction, the schools will have to put their fees up. Which could then mean যে আপনি আপনার বাচ্চাকে আর দিতে পারছেন না এবং অনেকে তাদের বাচ্চা স্থানান্তরিত করতে হবে এখন কোথায় যাচ্ছে হ্যাঁ। is going into mainstream education, which means you're creating a burden for the local authority. Yes. Yeah, so you have to find that funding to provide schooling for a child who was actually educating in the private sector. আচ্ছা So it is very short-sighted যে অ্যাপ্রোচগুলো ওনারা নিয়েছে ন্যাশনাল কন্ট্রিবিউশন যেটা বশির ভাই যেটা বললেন জি we have to listen to him. He led an organization of জি। SMEs, so he knows what he's talking অবশ্যই about. বশির ভাই হ্যাঁ বশির ভাইয়ের কাছে একটু আসি সেটা হচ্ছে প্রাইভেট স্কুলের ভ্যাটের কথাই যদি চলে আসে সেখানে সেই যে বাড়ন্ত যেই বাজেটটা যেই ফিটা সেটা তো ডেফিনেটলি গার্ডিয়ানদের এন্ড থেকে কি নিতে হবে নাকি আর কোনো ওয়ে আছে সেই ফান্ডটা মিটিগেট করার জন্য বিকজ অলরেডি কিন্তু প্রাইভেট স্কুলের টিচার্স কিংবা ওনার সেখান থেকে কিন্তু মানে একটা প্রোটেস্ট কিন্তু চলে এসেছে তাই তো এক্স্যাক্টলি কারণ বাজেটটার মেইন বাবলসটা হচ্ছে যে ইউ গিভ ইন ওয়ান হ্যান্ড ইউ আর টেকিং ইন অ্যানাদার হ্যান্ড জি এই যে বিএটি এবং আমি আমার প্রেসিডেন্টের সময় এটা নিয়ে আমি অনেক মোমেন্টাম ক্রিয়েট করতে চাইছিলাম তো এই যে বিএটি রেশিও যেটা এই দেশে ইজ অলসো হাইয়েস্ট ইন ইউরোপ আপনি ফুড বিএটি যদি আপনি এই দেশে দেখেন ইজ 20%, বাট ইফ ইউ কম্পেয়ার টু জার্মান ফুড বিএটি ইজ অনলি 7%, নেদারল্যান্ড 9%, ফ্রান্স 10%। আচ্ছা তো অলরেডি এখানে উই আর ইন হাই ওতে আছি যদিও 3 to 4% স্টুডেন্টস এখানে প্রাইভেট এডুকেশনে যায় প্রাইভেট স্কুলগুলোতে যাচ্ছে তো হোয়াট মাই ব্রাদার মেনশন দ্যাট এই পপুলেশনগুলোকে ইউ আর পুশিং দেম টু গো টু দ্য লোকাল স্কুল অ্যান্ড ইউ আর অলরেডি ইউকে কিন্তু এডুকেশন ওয়াইজ ইউকের ইকোনমি যদি আপনি দেখেন ইটস 82% ইকোনমি কিন্তু অনলি সার্ভিস ইন্ডাস্ট্রির ওপর অ্যান্ড এডুকেশন ওয়ান অফ দ্য রেভিনিউ আর্নার অবশ্যই সো ইউ আর হিটিং ইউর রেভিনিউ আর্নার হ্যাঁ যার জন্য ইট উড বি রিয়েলি ভেরি যেটা দিয়ে আমি শুরু করেছিলাম ভেরি গ্যাম্বলিং হবে এই বাজেটকে তাহলে যত স্ট্রেট ওয়েতে যেটা বলা যাচ্ছে যে বড়োইং এবং আরো সহজ স্পেন্ডিং হ্যাঁ এবং যেটা হচ্ছে কি তারা চাচ্ছে যে আমাদের টাকা আসবে বেশি যাবে কম তাহলে কি ওরা যেটা স্ট্রেট ফরওয়ার্ডলি বলছে যে ইয়ারলি সেটা কমবে একটা সময় গিয়ে 2% গিয়ে সেটা স্ট্যাটিক হয়ে যাবে ডু ইউ থিংক দ্যাট এই যে ওয়েজেস যেটা ইনক্রিজ হয়েছে এতে গিয়ে 1400% পার ইয়ার একজন এমপ্লয়ি বেশি পাবে ফাইন ওদের জন্য 1400 পাউন্ড বাট এই 1400 পাউন্ডই আপনি আবার নিয়ে নেবেন বিকজ ইনফ্লেশন উইল বি রাইজিং ইন্টারেস্ট রেট উইল বি রাইজিং আপনি এই হাতে দিয়ে এই হাতে নেবেন আপনি ঘুরিয়ে নেবেন এটাই আর সত্যি অ্যাজ এ এমপ্লয়ার আর ইউ এবল টু give it to your staff right now? We can't because we can't. We can, then we have to pass on to our customers. Ji. You, me, and we all have to pay for it. All our customer as well. We have to increase it. So এখন যেখানে এই দেশে ইকোনমিক অবস্থা এত খারাপ 3.2 মিলিয়ন মানুষ ফুড ব্যাংকে আছে জি we are getting poorer every year. UK as a nation is getting poorer কারণ আমরা 5 লার্জেস্ট ইকোনমি ছিলাম মাত্র 2 বছর আগে উই আর নাও 6 এবং আমরা মনে করি যে এই যে 140 বিলিয়নের যে লোডটা আসবে উইল বি বিকাম এ মোর পুয়ারার
we might end up in number 7 and 8 in the world. So we will lose our position, our prestige in the world, and of course the business community will lose their advantages. To create the job, definitely. Aisha আপা, আপনার দুজন প্যানেলিস্টের কাছে আপনি তো শুনলেন, আমি একটু যে স্কুলের বিষয়টা কেন বলছি, কারণ আমাদের এখানে যে একটা ধারণা আছে, উই আর বিজনেসম্যান, বেঙ্গালি কমিউনিটির কথাই যদি একটু বলি, আমাদের বিজনেসম্যান, আমাদের অনেক বাচ্চারাই কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে, সেটা অনেক কারণে পড়ছে, সেটা যে অ্যাজ দে আর রিচ সেজন্য যে সেন্ড করছে তা না, হয়তো অনেকেরই ধারণা সেখানে হয়তো একটু ভালো পড়াশোনা হবে, তাদের বাচ্চার কেয়ারটা হয়তো একটু ভালো হবে। সেক্ষেত্রে যদি ওই ট্যাক্সটা যখন বেড়ে যাবে, ধরে নিলেন আই এম দ্য ওনার অফ 2 or 3 million pound, আমি সেটাই, কিন্তু আমারও কিন্তু একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে যাওয়াটা আমাদের সবার জন্যই ক্ষতিকর। আপনি কি মনে করছেন? With due respect to my fellow panelists, মজার ব্যাপার হচ্ছে যে আমার দুইটা ছেলে মেয়ে আছে। জি, আপনারা জানেন যে আমি একজন লেবার কাউন্সিলর ছিলাম, লেবার পলিটিশিয়ান, সাথে সাথে আমি একজন বিজনেস ওয়ামেনও বটে। আমার ছেলে মেয়েদেরকে আমি কিন্তু প্রাইভেট স্কুলে দিতে চেয়েছিলাম, সরি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি বাংলাদেশের একটা গ্রামের স্কুল থেকে পড়ে এসে এখানে মাস্টার্স করতে পারি, আমি যদি এখানে রাজনীতিতে অংশ নিতে পারি, আমি যদি বিজনেসে সাকসেসফুল হতে পারি, তাহলে আমার ছেলেমেয়েরা কেন লোকাল স্কুল থেকে পড়ে ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবে না? এটা নিয়ে আমাদের মধ্যে বেশ সমস্যা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি সাকসেসফুলি আমার ডিবেটে আমি সফল হয়েছি এবং আমার দুইটা ছেলেমেয়েকে লোকাল স্কুলে দিয়েছি। আমি এখন আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে ইভেন জিসিএসসির আগে আমার হেড টিচার, আমি 3টা প্রাইমারি স্কুল এবং একটা সেকেন্ডারি স্কুলের গভর্নিং বডিতে ছিলাম, খুব সংক্ষিপ্তভাবে বলবো। যখন আমি তাদেরকে টিচারদেরকে আমি অ্যাপ্রোচ করলাম প্রাইভেট টিউশনের জন্য, হেড টিচার আমাকে বললেন যে আমরা আমাদের স্কুলের কোয়ালিটি অফ টিচিং ইমপ্রুভ করব, যেসব ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে না আমরা সেটা চেষ্টা করব ইমপ্রুভ করার। তো এটাই হচ্ছে আমাদের লেবার পার্টির কিন্তু পলিসি, যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে কেন ডিপ্রাইভ হবে। আপনার টাকা আছে বা আমার টাকা আছে বলেই আমার ছেলেকে আমি প্রাইভেট স্কুলে পাঠিয়ে দেবো, আমার মেয়েকে প্রাইভেট স্কুলে পাঠিয়ে দেবো, সে অক্সফোর্ডে চলে যাবে। সাধারণ যে বাবা মা যে এফোর্ড করতে পারছে না, তার ছেলে মেয়েরা কি অক্সফোর্ডে যাওয়ার স্বপ্ন দেখতে পারে না? আমরা কেন প্রত্যেকটা স্কুলকে আমরা ভালো রেজাল্ট করার জন্য প্রেশারাইজ করতে পারি না, রিসোর্স দিতে পারি না? অ্যাবসলিউটলি, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। লেবার পার্টি আপনি জানেন যে যারা আমি যেটা বিলিভ, ইটস ভেরি ইজি টু সে থিংস বাট নট ইমপ্লিমেন্ট। আর আমি বিশ্বাস করি যে আমি যেটা আমার ছেলে মেয়ের জন্য চাইবো সেটা আমি আমার প্রতিবেশী ছেলে মেয়ের জন্য চাইবো, আমি আমার প্রত্যেকটা বাচ্চার জন্য আমি সেটাই কিন্তু যে বাচ্চারা অলরেডি যে স্কুলটাতে আছে হয়তো সেই খরচটা তারা মেটাতে পারছে না, যে বাচ্চাগুলো ড্রপ আউট হয়ে যাবে তাদের জন্য আমি আপনার সাথে আমি একদম আপনার সাথে আমি দ্বিমত পোষণ করব না। আমার বাইরা আজকে যে কথা বলছেন কনজারভেটিভ থেকে, আমি আমার বাইদের সাথে আমি আর্গুমেন্টে যাচ্ছি না। আমি টোরি গভর্নমেন্টের কথা যদি বলি, যে আজকে আমরা যে ডিবেট শুনতে পাচ্ছি পার্লামেন্টে, ওনারা কেন সেই এই কথাগুলা আজ থেকে 5 বছর 6 বছর 10 বছর আগে বলেননি? এই গত 14 ইয়ার্সে ওনারা যে কথাগুলো বলেছেন, আজকে কিন্তু আমরা তাদের কণ্ঠস্বরে ডিফারেন্ট শব্দ শুনতে পাচ্ছি, ডিফারেন্ট কথা শুনতে পাচ্ছি। আমি এই জন্য বলবো যে প্রত্যেক পলিটিশিয়ানকে গ্রাসরুট লেভেলে কি হচ্ছে সেটা জানতে হবে। আমি বসে থাকবো সেই উঁচু 7তলা বা 17তলা বিল্ডিংয়ের উপরে, নিচে কি হচ্ছে আমি জানলাম না, এবং হঠাৎ করে এসে তাদের জন্য আমি ডিসিশন নিয়ে নেব, সেটা কিন্তু হয় না। এই জন্যই কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলটা স্ট্রং করতে হয়। আমাদের কি বলে ভিত্তি মনে হয় নাকি, মানে নিচে যদি শক্ত না হয়, গাছের রুটটা যদি শক্ত না হয়, তাহলে কিন্তু উপরটা কাজ করবে না। তো এই জন্য আমি কিন্তু ওই প্রথমে যেটা বললাম যে আমি কিন্তু আশাবাদী যে লেবার গভর্নমেন্ট, আমার বিশ্বাস যে রুট থেকে কাজ করবে এবং তখনই সাকসেসফুল হওয়া সম্ভব হবে। এই 22 বিলিয়ন পাউন্ড যে ব্ল্যাক হোল ক্রিয়েট হয়েছিল গত 14 বছরে, সেটা তো আর এক ঘন্টা 2 ঘন্টা তো আপনি সলভ করতে পারবেন না, এটার জন্য সময় লাগবে। 40 বিলিয়ন পাউন্ড প্লাস আরও পয়সা লাগবে, ইনভেস্টমেন্ট
ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। এই ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসছে? অবভিয়াসলি এটার জন্য কাউকে না কাউকে তো স্যাক্রিফাই করতে হবে। আমরা যখন গ্রিন স্ট্রিটে যাই শাড়ি কেনার জন্য, একটা সুন্দর শাড়ি কেনার জন্য আমার কিন্তু ক্যাশ পয়সার প্রয়োজন আছে। আপনি যে ফ্যাশনেবল জিনিসগুলো আপনি কিনবেন সেটা কিন্তু আমরা কার্ডে পে করতে পারবো। কার্ডে পে করলে কার্ডটার বিলটাও কিন্তু আপনাকে পে করতে হচ্ছে। এখন আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচার দুইটা যখন আপনি ব্যালেন্স করবেন, আপনি যেটা পছন্দের জিনিসটা কিন্তু আপনি কিনতে পারছেন না, আপনাকে স্যাক্রিফাই করতে হচ্ছে। তো আমরা যে লেভেলেই থাকি না কেন, আমাদের কিন্তু অভাবটা রয়ে গেছে। কারণ আমরা যে লেভেলেই আছি, আমাদের সবার কিন্তু এক্সপেন্ডিচার এই লিমিট অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হচ্ছে, ওই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। না হলে কিন্তু আমরা একই অবস্থায় ব্যাংক্রাফট। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর প্রচুর বিজনেস রেজিস্টার হচ্ছে, কিন্তু বছর 2 বছরের মধ্যে ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে। তার মেইন কারণটা কি হচ্ছে? সেটাই অবশ্যই। আমি একটু মুমসাদ আফরোজ ভাই আপনার কাছে একটু আসতে চাই। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি অনুষ্ঠানের শুরুতেই কিন্তু বলছিলাম যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত যে অংশটুকু লেবারের বাজেটে, সেটা হচ্ছে এমপ্লয়ার ন্যাশনাল কন্ট্রিবিউশন, যে ইন্স্যুরেন্সটা যে বাড়ানো হয়েছে। ডু ইউ থিঙ্ক এটা এমপ্লয়ারের সাইড থেকে ইটস নট আ বিগ বার্ডেন, অর হোয়াট ডু ইউ থিঙ্ক? ইটস অ্যান ইমেন্স বার্ডেন। যেটা বাসি ভাই যেটা বললেন, হি ইজ দ্য ফোরমোস্ট অথরিটি amongst the three of us in here. He's a businessman. He led a business organization representing the BAME SMEs. Dekhen, what is the practical impact? It increases the operational costs. Say, for example, you are in the food business, and you employ X number of employees, and you have to now find the additional cost to fund the increase national insurance contribution. Right? That means you have to pass the costs down to the consumers. What does that mean? It drives the inflation up. When you drive inflation up, it has a inverse correlation with employment. So যদি আমি একটা রেস্টুরেন্টের ওনার হই, আমার ফুডের মেনুটার যে ফুডটা দিচ্ছি সেটার বাড়ছে। চ্যালেঞ্জটা হচ্ছে একটা, এই শুধু এনআই এর মাধ্যমে 25 বিলিয়ন একটা টার্গেটেড সেক্টর থেকে আপনি 25 বিলিয়ন টু ইনক্যাশ করা is really very serious matter. তাহলে আপনি যখন 25 বিলিয়ন আপনি নিচ্ছেন, আপনার যদি এখন 10 জন থাকে, I have to reduce it to 5. You have to reduce it to 5? Yeah. Because if you can't afford the increased national insurance contribution, then of course you have to reduce the headcount. Even if you are an owner of a business, then আপনার উপর যদি সেই ট্যাক্সটা যদি চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার যদি 10 জন স্টাফই যদি লাগে, কারণ একটা আমার যে অফিসটা যেটা 10 জন স্টাফ দিয়ে আমি চালাচ্ছি, সেটা হঠাৎ করে কিন্তু আমি 5-এ নামাতে পারবো না। সেক্ষেত্রে আমি ট্রাই করব অন্যান্য দিক থেকে আমার আর্নিং বাড়ানোর, সেই সুযোগ কি আমাদের আছে? প্লাস আরেকটা সিরিয়াস জিনিস যেটা এখানে মধ্যে আসবে, যে is open up the gateway for abusing the system. কিভাবে? যেমন কনজারভেটিভ পার্টির সময় লেবার পার্টি ক্রিটিসাইজ দ্যাট জিরো আওয়ার্স কন্ট্রাক্ট। আচ্ছা, তো এই কারণ এটাকে অ্যাবিউজ অনেকে করছে। তো এখন যদি আপনি ইনহেরিটেন্স এনআই এক্সপেন্স করে দেন, দ্যাট ইট উইল বি ভেরি অপশন ফর দ্য স্মল বিজনেস ওনার্স। এমপ্লয়িকে বলবে যে ওকে ইউ গো ফর you open up your own business. Own business is mean self-employed, and he can avoid the tax actually. So every revenue generating sector will create a problem in the society. যদি জিরো কন্ট্রাক্টে চলে যায়, সেক্ষেত্রে কি zero contract is banned now? They cannot do it anymore. Is against the law. আচ্ছা, আরেকটা জিনিস প্লিজ, just to add বাসি ভাই যেটা বললেন, in addition to increasing the national insurance, we are also increasing the minimum wage by 6.7%. Yes. So this is a double whammy for SMEs. Not that I am in আমি বেশি টাকা দিয়ে রিক্রুট করছি, সেই সাথে ওই মানুষটার জন্য আমি আমার বাজেটের বাইরে ট্যাক্সও দিচ্ছি। আরো 2%, 13 to 15%. Exactly. Long overdue actually, because as I said, like everything, rent, mortgage, interest rate, bills, everything has, I mean, I don't like repeating myself, but
সব কিছুর কস্ট কিন্তু বাড়ছে। এখন আমার যদি 5 বছর আগে আমার স্যালারি ছিল 25,000 পাউন্ড, এখন যদি 5 বছর পরে আমার স্যালারিটা 25,000-এর থেকে যায়, তাহলে আমি সেটা কিভাবে অ্যাফোর্ড করব, আমার ডেইলি লাইফ কিভাবে কন্টিনিউ করব। সুতরাং ইট ওয়াজ নিডেড। ভেরি ভ্যালিড পয়েন্ট, কারণ ইটস ট্রু অলসো দ্যাট কনজারভেটিভ পার্টি লেফট দ্য ইকোনমি ইন ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। 14 ইয়ার্সের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি হয় নাই, বাট দে ইনহেরিটেড দ্য সেম ফ্রম দ্য লেবার পার্টি। No, actually we inherited. তো সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারছি যে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি জাস্ট কিছুটা মুদ্রার এপিট ওপিট হয়ে গেল? আমরা ফিরবই আলোচনা। আমরা ছোট বিরতি নিতে চাচ্ছি। একটা জিনিস আপনি দেখেন, যেটা কনজারভেটিভ পার্টির ফর্মার প্রাইম মিনিস্টার বলছে, ঋষি সুনাক ওপেনলি পাবলিকলি বাজেটের দিনে যে জিনিসটা স্বীকার করেছে, যেটা ইউকে পলিটিশিয়ানদের খুব ডেঞ্জার সাইন দিচ্ছে, যে ড্যামেজিং দি ব্রিটিশ ইকোনমি ফর পলিটিক্যাল পারপাস। It started during the Conservative Party by doing Brexit and other very controversial আমি ব্রেক্সিটের এই বিষয়টাও আনবো, আমরা কথা বলবো, আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হচ্ছে। সুপ্রিয় দর্শক, আয়ন বিজনেসের সময় হলো একটা ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।